প্রগতিশীল হতে গেলে কি হিন্দুত্ববাদী হওয়া যায় না? হয়। হিন্দুত্ব চিন্তাধারা বাঙালি ডিএনএ এর মধ্যে নেই। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য এই সব জিনিসগুলো এখন তো প্রায় তলানিতে চলে গেছে দেখতে পাচ্ছি। নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? কেন একটা সরকার এটাকে একটা কভার আপ করার চেষ্টা করলো? সূর্য ঘর প্রকল্প বা এরকম কিষাণ সম্মান নিধি এইগুলো পৌঁছায় না কেন পশ্চিমবঙ্গে? এটা একটা ছোট মনের ব্যাপার যে আমরা কিছু কন্ট্রোল করবো। কেন্দ্র সরকারের কোনো স্থান নেই পশ্চিমবঙ্গে। ঠিকই মাথায় রেখে ভোটটা দেওয়া উচিত। ইটস দ্য ফিউচার অফ দ্য স্টেট, ফিউচার অফ দ্য পিপল। এবার আমাদের একটা বড় কর্তব্য সবাইকারই যে গেট দ্য ভোট আউট। নমস্কার। আজকের এই বিশেষ পর্বে আমাদের সাথে পেয়েছি পদ্মভূষণ প্রাপ্ত সাংবাদিক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শ্রী স্বপন দাশগুপ্তকে। আসুন তাকে আমরা স্বাগত জানাই। নমস্কার দাদা। আজকের বিশেষ পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বলুন? খুব ভালো। খালি আমি তুমি যখন বলো যে ইন্টেলেকচুয়ালি, কথাটা শুনেই আমার একটা কিরকম একটা হয় যেন। আজকাল পশ্চিমবঙ্গে যখন কারোকে ইন্টেলেকচুয়াল বলা হয় না, তাকে অপমান করার জন্যই বলা হয় হয়তো। না, বাঙালি দেখুন সর্বজন বিদিত বলতে পারেন বা বিশ্ববন্দিত বলতে পারেন যে ইন্টেলেকচুয়াল প্রসেসের জন্য তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু আসল কথা যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বুদ্ধিজীবী বলে হ্যাঁ, যে শব্দটা আজকাল প্রচলিত আছে, যাদের সম্বন্ধে বলা হয় তাদের অনেক সময় রাজনীতি রাজনীতিতে তারা বুদ্ধি খাটাচ্ছেন না বুদ্ধিটা অন্য কোথাও চলে গেছে সেটা আমি বুঝতে পারি না। কিন্তু আমার কাছে এটা একটা, যখনই কেউ বলে আমি বলি যে না না, আমি কোনো বুদ্ধিজীবী না, আমি লেখক। কিন্তু যে সময়কার মানুষ আপনি যেখানে কলকাতায় পড়াশোনা করেছেন সেই সময় কিন্তু আমরা জানতাম যে এখন অনেকটা পিছিয়ে পড়েছি, কিন্তু একসময় জানতাম যে বিশ্ববন্দিত বাঙালি তার ইন্টেলেকচুয়াল প্রওয়েসের জন্য। এবং আপনি একজন পদ্মভূষণ প্রাপ্ত একজন সাংবাদিক এবং অবশ্যই বিভিন্ন বুদ্ধিদীপ্ত লেখা আপনার আমরা দেখেছি। তো আমাদের মনে হয় যে একজন ইন্টেলেকচুয়াল বাঙালি এরকম হওয়া উচিত। আপনি সেরকম রিপ্রেজেন্টেটিভ তার। ঠিক আছে, ওই ধরনের যদি আদর্শ আমি নিজেকে রাখতে পারি, ওই ধরনের আদর্শ মানে যদি তোমরা তৈরি করো একদম ঠিক আছে, সেটাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি আজকে, যে আজকাল পশ্চিমবঙ্গে যে তুমি বুদ্ধিজীবী বলো, ইন্টেলেকচুয়াল বলো, হুম, বা যা ধরনের মানে এই ধরনের চিন্তা নিয়ে যে জগৎটা তৈরি হুম, হয়েছে, তার যে একটা অবনতি হয়েছে সেটা কোনো পরিষ্কার। নিঃসন্দেহে। সেটাই হয়েছে আমার কাছে একটা বিরাট সমস্যা এখন হয়ে গেছে, যে আমরা অনেক বিষয়ে পিছিয়ে পড়েছি। হুম, একদম। অর্থনৈতিক দিক থেকে, কালচারাল দিক থেকে ওটা হয়ে গেছে। এখন এখন যেটা হয়েছে যে ডিক্লাইন অফ বেঙ্গল রাইট। আজকে একটা টপিক অফ কনভারসেশন সারা ভারতবর্ষে, সারা বিশ্বের মধ্যে হতে পারে যারা মানে বেঙ্গল সম্বন্ধে সচেতন। তাই জন্যে আমাদের যেটা এখন চিন্তা করা উচিত, যে আমাদের কি কারণে আমাদের এই অধঃপতনটা হলো, কজ অফ দ্য ডিক্লাইন কজ অফ অফ দ্য। বেঙ্গল's intellectual prowess. আমি যখন ইংল্যান্ডে ছিলাম 1980-র দশকে, তখন একটা অনেকে ঠাট্টা করে বলতো উই আর স্টাডিং ডিক্লাইনোলজি। তো এটা এখন অনেকটা পশ্চিমবঙ্গে এই ধরনের ব্যাপার হয়ে গেছে। তো আশা করি আমরা এক কোনো আমার মনে হয় একটা ফ্র্যাঙ্ক ডিসকাশন, চর্চা লোকেদের মধ্যে হওয়া উচিত যে আমরা সত্যি কোথায় আছি। কিন্তু এটা হচ্ছে না। যে কিছুদিন আগে ভদ্রলোক নিয়ে একটা বিরাট একটা খুবই খুব ইন্টারেস্টিং কতগুলো ডিসকাশন হচ্ছিল। আহ, আলাপন বাবু একটা বইও লিখে ফেলেছেন ওটা নিয়ে, বাঙালির মন, সেটা ভদ্রলোক দিয়ে। তো এখন উনি একটা সভায়, আমিও ছিলাম ওই সভাতে, উনি বললেন যে গিবন যখন তার ডিক্লাইন এন্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার লিখেছিল, তার যে তার সামনে যে ধরনের দৃশ্য ছিল,
এনশিয়েন্ট রোমের মানে খণ্ডরটা দেখে আজকে আমার মনে হয়, তো উনিও বলছেন যে তারপরে বাংলা আজকে একটা কি একটা ডেভাস্টেটেড এরিয়া, খানিকটা তাই মনে হচ্ছে। কিছুটা তাই হয়েছে। আমি ওনার কাছ থেকে এক্সপেক্ট করিনি, কিন্তু যাই হোক, অনেক সময় সত্যি কথা বেরিয়ে যায় একটা ব্যাপার। তো আপনার কি মনে হয় যে একজন এমপি কদিন আগে বললেন যে বাঙালি তারা নয় যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়। একদম ওপেন ফোরামে বলেছেন, ধর্ণা মঞ্চে বলেছেন। হ্যাঁ, মহুয়া বলেছে এটা, হ্যাঁ বলেছে। এখন একটা কি বলতে চেয়েছিল, কি বলে ফেলেছেন এখন, সেটা নিয়ে এখন যে তার মানে কি হচ্ছে নাকি, এখন তুমি গন্ডিটা আস্তে আস্তে ছোট করছো। তোমার বাংলার প্রভাবটা যেটা ছিল একটা সময় সারা ভারতবর্ষে ছিল, হয়তো তারপরে কিছুদিন সারা বিশ্বেরও অনেক জায়গায় তার প্রভাবটা ছিল। এখন তুমি ওটাকে গন্ডিটাকে আরো আরো ছোট করতে 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 এমন জায়গায় এসছে যে তৃণমূলকে ভোট দিতে হলে সমর্থন না করলে তুই বাঙালি হতে পারো না। এইটাই আমি দেখছি যে মনটা ছোট করতে করতে কোথায় নিয়ে আসবে। মানে সেই জন্যই বোধহয় বাঙালিকে খুঁজে তো পাওয়া যায় না, মানে শিক্ষিত বাঙালি তো কেউ পশ্চিমবঙ্গে নেই। বাঙালিকে খুঁজে পাওয়া যায়, পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। আজ এখন একবার আগে আগে বলা হতো, দের আর মোর আইরিশ আউটসাইড আয়ারল্যান্ড দেন উইদিন আয়ারল্যান্ড। এইটা কি আমাদের ভবিষ্যৎটা, যে আমাদের ভবিষ্যৎটা আমরা কি একটা প্রবাসী সম্প্রদায় হিসেবে, প্রবাসী বাঙালি সব। প্রবাসী বাঙালি আমরা যা থাকবো, ব্যাঙ্গালোরে 12 লাখ বাঙালি আছে, গুড়গাঁওয়ে আছে, এদিকে মানে দিল্লিতে তো আছেই, সব জায়গায় এখন আমেরিকাতেও একটা বিরাট এবার তো উড়িষ্যাতে চলে গেছে প্রচুর। উড়িষ্যাতে খুব মানে, এখন উড়িষ্যাতে আমি কদিন আগে গেছিলাম, তো ভুবনেশ্বরে ওরা বললো যে আমাদের এখানে একটা এডুকেশন হাব আমরা তৈরি করেছি। আমি বলছি খুব ভালো, আমি গিয়ে কোথায় মেডিকেল কলেজ। অনেক বড় হয়, কোথা থেকে ছাত্র আসছে, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এইসব জায়গা থেকে কি আসছে? হ্যাঁ, এখান থেকে তো আসছেই নিশ্চয়ই, কিন্তু একটা বড় অংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে। তো এটা একটা জিনিস, একটা সময় ছিল আমরা উড়িষ্যাকে তুচ্ছ করে দেখতাম। হ্যাঁ, কি হয়, প্লাম্বার, উড়ে এরকম ভাবে উড়ে বলতাম আমরা। উড়ে উড়ে প্লাম্বার এইসব ভাবে ওরা রান্না করতো, রান্না উড়ে করতো, ব্রাহ্মণ। ঠাকুর বামুন তো এখন উড়িষ্যা কি দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আর আমরা কি দ্রুত গতিতে পিছিয়ে পড়ছি, ইকুয়ালি, মানে দুটোই মানে গোয়িং একটা প্যারালাল ট্র্যাক। আর এই এডুকেশন হবে যারা ছাত্রছাত্রী, সেটা একটা তার ছোট্ট একটা উদাহরণ। আজকে পশ্চিমবঙ্গে কলেজ গুলোতে সিট ভেকেন্ট যাচ্ছে, সেটার কারণ কি? এমন যারা যে ছাত্রছাত্রী নেই, এটা হচ্ছে দে হ্যাভ নো ফেথ, ওদের মানে কোনো আস্থা নেই যে এই ধরনের আজকে যে এখানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা যেটা আছে তার উপর তাদের একদম মানে কমপ্লিট অনাস্থা। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হচ্ছে বাংলায়। আমি জানি না উনি কি বলতে চাইছেন, হয়তো চাকরিও করছে, হয়তো বেকার ভাতাও নিচ্ছেন, সেটাই হয়তো ডবল, আমি জানি না। উনি অনেক কিছু বলেন, তার অর্থ আমরা যেমন ইন্দাস ভ্যালি স্ক্রিপ্টটা এখনো তো আমরা ডিসাইফার করতে পারিনি, ওনারও অনেক বক্তব্য বা ওনার কবিতা এখনো যে অনেক অনেক দিন লাগবে আমাদের মানে ঠিক হয়তো বুঝতে। এখন অব্দি আমি তো বুঝতে পারি না উনি কি বলেন। আপনি তো বহুদিন দিল্লিতে ছিলেন এবং বিদেশে তো বহুবার মানে ছিলেন, গবেষণা করেছেন অক্সফোর্ডে। তো এই যে পশ্চিমবঙ্গ বা কলকাতাকে উনি লন্ডন করবেন বলেছিলেন এবং সেটা এগোচ্ছে এরকম বলেছিলেন। তো আপনি তো একজন বহু দিনের প্রবাসী ছিলেন একসময়, লন্ডনে ছিলেন, অক্সফোর্ডে ছিলেন। তো কি দেখছেন যে এখানে এখন আসার পরে বহু বছর হয়ে গেছে, তবুও বলছি যে এবার আবার যখন ফিরে ফিরে আসেন পশ্চিমবঙ্গে, তখন কি মনে হয় যে কোনো দিক দিয়ে আমরা কি একটু এগোতে পেরেছি, লন্ডন হওয়ার কাছাকাছি যেতে পেরেছি? এখন লন্ডনের অবস্থা একটু শোচনীয় হয়ে গেছে, সেটাই হচ্ছে হয়তো যে মানে এক ধরনের অভিশাপ। কেউ যদি লন্ডন বলতে চায় লন্ডন হবে, সে উল্টে কলকাতা হয়ে যাচ্ছে। সে না, এটা ভাল লাগে না এটা বলতে, আজ সব সময় যে একটা ঠাট্টা করা এই ধরনের খারাপ লাগে জানো। এখন এই ধরনের অবান্তর কথা, মানে এই যে বাঙালি ওদের হিসেবে
যতবার বর্ষার সময় ফ্লাডিং হয় তখন লোকে বলে ভেনিস হয়ে গেছি আমরা, এই এই ধরনের। তারপর কিছু হলেই লন্ডন হয়ে গেছি। তো এখন এই ধরনের ব্যঙ্গ করা একদিক থেকে ভালো, অ্যাটলিস্ট দ্য সেন্স অফ হিউমার অফ দ্য পিপল আর ইন্ট্যাক্ট, সেটা ভালো একদিক থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন একটা অবজেক্ট অফ রিডিকিউল অল ওভার ইন্ডিয়া, এইটাই হচ্ছে আমার কাছে খারাপ লাগে। এই ব্রেন ড্রেনটা কিন্তু একদমই ভয়ঙ্কর, যে পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। পুরোটাই তো চলে গেছে। এখন লোকে বলে যে বাঙালিকে তোমরা রিক্রুট করো কিন্তু বাংলায় রেখো না, পোস্ট দেম আউটসাইড বেঙ্গল, মানে যারা শিক্ষিত, ওই ধরনের স্কিল যারা আছে, বা বিদেশে চলে যাচ্ছে তারা। এখন এখানে থাকার কোনো পরিবেশটা এমন না। তুমি একটা কলকাতা অনেক জায়গায় যাও, সেখানে আমি অনেকটা এই বড় বড় ক্লাবগুলোতে যাই মাঝে মাঝে, তো সেখানে দেখি যে অ্যাভারেজ এজ 60 ক্রস করে গেছে, ইয়াং মেম্বার্স প্রায় নেই বলতে গেলে। তারাও বলে যে নেই, সবাই চলে গেছে, কলকাতায় অলমোস্ট ওল্ড এজ ওল্ড এজ হোম হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ডেমোগ্রাফিক্যালি অ্যাভারেজ এজ অফ মানে কলকাতার সেই যে ডেমোগ্রাফিক অ্যাভারেজ এজটা ইজ মাচ অ্যাবাভ মোস্ট অন্য ভারতীয় শহরগুলোর চেয়ে। তার মানেই কি? তার মানে আমরা মানে বেসিক্যালি ইটস আ রিটায়ারমেন্ট হোম। আর এখন আমরা যদি লিভ ইন ডিনায়াল, আমরা যদি বলি যে না না সবই ভালো, বাংলা একদম বিরাট, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, কবে কি খেয়েছিলাম হাতে গন্ধ আছে, সেই অ্যাটিটিউড নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের কিচ্ছু হবে না, তাহলে আমরা ডিক্লাইনই হবে। এমনিতেই লোকে বলছে যে তোমরা পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ, এই কথাটা তো শোনা যাচ্ছে, সব জায়গায় শোনা যাচ্ছে। কিন্তু এই যে আমরা শুনে আসি এবং বেশ কিছু বছর ধরে এটা চলে আসছে যে বিজেপি হচ্ছে বহিরাগতদের পার্টি, এর সাথে আমাদের বাঙালিদের যে কৃষ্টি সংস্কৃতির কোন রকম মানে কোনো ধরাছোঁয়া তাদের মধ্যে নেই, একদম দুটো আলাদা পার্টি। কিন্তু সেখানে দেখুন, আপনি যদি কি বলতে চান যে আপনি নিজে একজন একটা বাঙালি, একজন খুবই অ্যাকমপ্লিশড বাঙালি, এবং আপনি তো এই পার্টিতে বহু বছর আছেন। আমি 1990 থেকে প্রায় এই পার্টির সঙ্গে যুক্ত আছি। একদম অটল বিহারী বাজপেয়ী এবং আডবাণীজির সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল আমার। আডবাণীজির সঙ্গে আমি অনেকদিন যাতায়াত করেছি, ওনার সঙ্গে রথে গেছি এটসেট্রা। আর তার আগে একটা যে ইতিহাসটা যদি দেখা যায় ভারতীয় জনতা পার্টির মধ্যে, ভারতীয় জনতা পার্টির অ্যাপার্ট ফ্রম যে প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাছাড়া আচার্য দেবপ্রসাদ ঘোষ ছিলেন, তাছাড়া একবার ডক্টর, খুব কম লোকেই জানেন, রমেশচন্দ্র মজুমদার আমাদের জনসংঘের ক্যান্ডিডেট ছিলেন একবার 57 ইলেকশনে। বাঙালিদের সঙ্গে একটা সম্পর্ক আছে, খুব ভালোভাবেই আছে। এখন তোমরা যদি বলতে চাও যে বাঙালি এই ধরনের বাঙালি হতে হবে, একটা ধরনের, এটা হয়ে গেছে যখন লোকে বলতে আরম্ভ করলো যে বাঙালি মানেই প্রোগ্রেসিভ, ওই প্রগতিশীল চিন্তাধারা, তারাই হচ্ছে খালি বাঙালি ইন্টেলেকচুয়াল, বাঙালির মানে আসল আবেগটা তারাই প্রকাশ করতে পারে, তাদের দিয়েই রিপ্রেজেন্ট করে। তো সেটা দেখতে গেলে তো তোমার দেখতে হবে যে পুরো বাংলাটাকে তো ঋত্বিক ঘটক হতে পারে না, সে একটা ধারা, মনে করি আমি একটা ধারা আছে, কিন্তু আরো অনেক ধারা আছে, সেগুলোর মধ্যেও দেখতে হবে। তোমার দেখতে কদিন আগে খুব ইন্টারেস্টিং, এটা যেমন বলছি, যখন মডার্ন রিভিউ এর এডিটর ছিলেন রমানন্দ চ্যাটার্জি, উনি একজন ব্রহ্ম সমাজের একটা বড় একটা খুব হর্তাকর্তা ছিলেন। তাছাড়া উনি অল ইন্ডিয়া হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন। কদিন আগে একটা কম্পেন্ডিয়াম অফ কালেকশন অফ রমানন্দ চ্যাটার্জির এসেস বেরিয়েছিল, তাঁরই কজন আত্মীয় স্বজনের বার করেছিল, সবই লেখা আছে। কিন্তু এই যে উনি যে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার যে প্রেসিডেন্ট ছিলেন, সেই কথাটা কোনোভাবে একটা মানে সেন্স, প্রগতিশীল হতে গেলে কি হিন্দুত্ববাদী হওয়া যায় না, তাদের মতে এইটা ছিল। তাই জন্যে রবীন্দ্রনাথের একটা সময়কার লেখা তারা পছন্দ করে না। রবীন্দ্রনাথ যখন একটু ইউনিভার্সালিস্ট হয়ে গেলেন,
সেটাকে তার খুব পছন্দ হয়। নীরদ বাবুকে ওনারা দেখতে পারতেন না। নীরদ বাবু মানে হি ওয়াজ অ্যান এক্সেন্ট্রিক। আমার খুব ভালো লাগতো ওনার সঙ্গে আমার অনেক যে যাতায়াত ছিল। তো কিন্তু উনি ছিলেন quintessential বাঙালি, হিন্দুত্ববাদী এবং কিছুটা অ্যাংলোফিলও ছিলেন। মানে সাহেব মানুষও ছিলেন। দুটাই সবকটাই একসঙ্গে ছিল। ওইটা ছিল এক ধরনের বাঙালিদের কন্ট্রাডিকশন। কিন্তু ওটাই বাঙালিদের যে মিক্সড ককটেল যেটা বলা যায় সেটাই ছিল। তো হিন্দুত্ব ওয়াজ আ পার্ট, ইটস নট দ্য এন্টায়ার থিং। পুরো জিনিসটা ছিল কিন্তু একটা বড় অংশ ছিল। তো হিন্দুত্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়ান অফ দ্য এক্সাম্পলস। তার এরা যখন গান্ধীজির উপরে মানে গান্ধীজিকে আক্রমণ করে অনেক লেখালেখি বেরিয়েছিল তখন অনেকটাই কিন্তু ছিল এই হিন্দুত্বের ব্যাপারে। তো এটার ইতিহাসটা আছে। এখন যদি তোমরা কেউ যদি বলে যে ইতিহাসটা মানছি না, আমরা খালি এইটুকু একটা অংশ দেখবো, অন্য জিনিসটা আমরা দেখবো না, তাহলে এরকম হয়। আসলে এখন কি হয়েছে, বিজেপির রাজনৈতিক একটা দিক থেকে একটা গ্রোথ হয়েছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আগে বিজেপি একটা মার্জিনাল পার্টি ছিল, ছেড়ে দাও ওদের কি হবে, তখন যা ইচ্ছে বলা যেত। এখন যখন দেখছে যে এটা প্রধান মানে বিকল্প, আজকে কমিউনিস্টরা আস্তে আস্তে একদম প্রায় সরে গেছে মাঠ থেকে। বিজেপি বনাম তৃণমূল, যে এক সময় বড় বাজারের পার্টি বলা হতো, সেটা এখন বড় বাজারের পার্টি হলো তো তুমি বিকল্প হতে পারো না, হতে পারবে না। তুমি দেখছো এখন হাওড়াতে আছে, তোমার বীরভূমে আছে, সব জায়গায় আছে, যে ধরনের লোক আছে তারা, তখন তুমি বলছো যে এরা অশিক্ষিত। একবার বলা আরম্ভ করছো তুমি এরা হচ্ছে অশিক্ষিত, তারপরে এই হিন্দি ভাষাতে এখন বীরভূমে গিয়ে কাকে বলবে তুমি অশিক্ষিত? তুমি মালদাতে গিয়ে কাকে বলবে যে এরা এরা বাঙালি নয়? তখন তোমার আস্তে আস্তে অনেক ধরনের ন্যারেটিভ গুলো আনছো। তার মধ্যে প্রধান হচ্ছে যে হিন্দুত্ব চিন্তাধারা বাঙালি ডিএনএ এর মধ্যে নেই, এইটাই মানে প্রধান বক্তব্য। আজকে হঠাৎ বাঙালিয়া নামিয়ে একটা বড় একটা রাজনৈতিক একটা আলোড়ন সৃষ্টি করে বাঙালি অস্মিতা। সেটার প্রধান কারণ হচ্ছে যে এক, আমরা ভারতীয়তাটাকে সন্দেহের চোখে দেখি। দ্বিতীয়ত হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে গুজরাটি একজন, মানে উনি গুজরাটি, মানে নরেন্দ্র মোদী ইনসিডেন্টালি ইজ এ গুজরাটি, কিন্তু ওনার তো পরিচয়টা তো গুজরাটি হিসেবে না, ওনার পরিচয়টা হচ্ছে সারা ভারতবর্ষের একজন নেতা বলে। তো এখন এই ধরনের কনস্ট্যান্টলি তোমাকে করছে। আর আরেকটা কারণ হচ্ছে 15 বছর কেউ যদি রাজত্ব করে, তারপরে তাদের দায়িত্ব যে তোমার রেকর্ড শিটটা কি, দেখতে তোমার রিপোর্ট কার্ডটা আমাকে দেখাও। তুমি অর্থনীতিতে কি কিরকম করেছো, তোমার কালচারাল স্ফিয়ারে তুমি কি রয়েছো, শিক্ষা, স্বাস্থ্য, সবগুলোতে কি তোমার পারফরমেন্সটা কি। তা না, তুমি বলছো বাঙালি অস্মিতা। তা আসল কথাটা ওইখান থেকে ডাইভার্সন একটা যেটা করা হচ্ছে, চেষ্টা হচ্ছে, সেটাই এটার একটা প্রধান কারণ। আর যেটা মনে হয় আমার, যে এই যে কলকাতার শিক্ষিত বাঙালি, তারা কি বাকি রাজ্যে যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে এবং অ্যাকচুয়াল বাঙালি বলতে আমরা যেটা বুঝতাম, তাদের জায়গায় বাংলাদেশিরা জায়গা করে নিচ্ছে, সেই ব্যাপারে আপনার কি মনে হয় যে কলকাতার বাঙালি এখনো বুঝতে পারছে কিছু? তো কলকাতার বাঙালি অনেক রকমের আছে। কলকাতার বাঙালি হাড়ে হাড়ে জানে কি হচ্ছে, বেশি দূর যেতে হয় না, নিউ টাউনের একটা কোনার থেকেই দেখতে পায় কি হচ্ছে। ওরাও হাড়ে হাড়ে জানে যে কি ধরনের একটা বিকৃত সামাজিক ব্যবস্থা হচ্ছে, যে যাতে কেউ কেউ টু হুইলার মানে স্কুটার বা মোটর সাইকেল চলে উইথাউট হেলমেট, আর কেউ কিছু বলে না। কি ওরা সবাই জানে, তুমি যত পার্টিতে যাও, ড্রয়িং রুমে যাও, এইটা কনভারসেশনটা কিন্তু ওটাই হচ্ছে। কিন্তু একটা সামাজিক স্তরে, সার্বজনীন স্তরে ওরা কিন্তু বলছে না না, আমরা একটা ভীষণ সেকুলার লোক। আমরা ঠিক আছে, আমি তো বলছি না যে তুমি সেকুলার হতে পারো না, সেকুলার হও, কিন্তু আসলে আজকে একটা রিয়ালিটি হচ্ছে যে কিরকম ভাবে একটা সম্প্রদায় যেখানে 14% ছিল স্বাধীনতার সময়, সেটা বাড়তে বাড়তে এখন প্রায় 33-এর কাছাকাছি, কেউ কেউ বলে 35, আমি ওটা নিয়ে করছি না, ওই 30 ক্রস করে গেছে।
মোর দ্যান ডাবল গ্রোথ। হ্যাঁ, তোমার এখন এটা দেখতে হবে যে মানে ফান্ডামেন্টাল সোশ্যাল ক্যারেক্টার পশ্চিমবঙ্গ তো বদলে গেছে। সেই এখন কেউ কেউ মনে করছে যে যেটা আসাম নিয়ে এককালে বলা হতো যে সংখ্যালঘুরা দে হ্যাভ আ পার্মানেন্ট ভিটো ওভার পলিটিক্স। হুম। এটা খুব ডেঞ্জারাস কথা। দিদি ওই দিন মোটামুটি এই কথাটাই কিন্তু বললো অন্যভাবে, যে উনি বললেন যে 1 সেকেন্ডে আমাদের কিন্তু আসল কথাটা ঘরটা বাজিয়ে দেবে। আমি ওটাকে আরো ভদ্র ভাষায় বলতে চাইছি। উনি বলতে চাইছেন দে হ্যাভ আ পার্মানেন্ট ভিটো। আর ওই পার্মানেন্ট ভিটোটাই এখন লোককে দেখতে হবে যে সত্যি কি উনি যখন বললেন তখন লোকে আপনি জেগে উঠলো যে কি বলছে কি আসলে জানে কলকাতার এলিট বাংলায় কি ঘুম ভাঙলো? বলা যায় না, বলা যায় না। এখন আমি কে এখন করবে, এখন তারা তো নিজেরাই জানে যে দেখো তাদের ছেলে মেয়েরা অনেকেই দেশের এই সব বিদেশে চলে গেছে, বা তারাও বলে যে আমরা কি করব আর কদিন বেঁচে আছি থেকে থেকেই এই ধরনের একটা ফেটালিজম হয়ে গেছে যে আর কি করার আছে, তো কিছু করার নেই, চুপচাপ ভাবে সত্য করি। এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায়, উৎসবগুলো খুব ভালো হয়, পুজোটা 5, 10, 12, 15 দিন ছুটি হয়। তারপর আর কিছু না পেলে চাউমিন আর বিরিয়ানির একটা কটেজ ইন্ডাস্ট্রি হয়ে গেছে, অনেক উন্নতি সেগুলোর দিকে। তো ডিপেন্ড করে তোমার অ্যাসপিরেশন কতটা। সে আমরা ছোটবেলায় পড়েছিলাম ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্যের গল্পটা, তা খানিকটা কি সেরকমই দিকে এগোচ্ছি আমরা? আমি দেখো আমি জানি না, আমি আমি অনেক সময় মনে হয় যে না ঘুমটা হয়তো সত্যিই ভেঙে গেছে আর ওকে জেগে উঠেছে। এটা দেখবো। আর আমি মনে করি যে এই 26-এর ইলেকশনে খুব এটা খুব গুরুত্বপূর্ণ। কেন এই ধরনের ইস্যুগুলো লোকের সামনে এসছে, সে প্রকাশ্যে লোকে ভাষণে বলুক না বলুক, কিন্তু আসলে ইস্যুটাই তলায় তলায় এইটাই কিন্তু ইস্যু। সেটা লোকে কিরকম ভাবে রিয়াক্ট করে সেটা দেখতে হবে। এখন আমি মানে সবকিছু তো অনেক সময় অনুমান করা যায় না, সবকিছু মানে ফোরকাস্টও করা যায় না যে কিরম ভাবে চলবে। কিন্তু আমার মনে হয় যে লোকেরা সচেতন এই ধরনের ইস্যুগুলো, যে আজ যে মানে পশ্চিমবঙ্গ বদলে গেছে, তার সামাজিক ব্যবস্থাটা একদম টোটালি বদলে গেছে। আর আমরা আগে যেটাকে বাংলা কালচার, বাংলা রাজনীতি, সেসব যে ধরনের অ্যাসাম্পশনস নিয়ে আমরা চলতাম, সেগুলো আর এখন হয়তো ওটাকে আবার রিভাইজ করতে হবে। তার মানে এগুলো কি? আপনি বলছিলেন শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, এই সব জিনিসগুলো এখন তো প্রায় তলানিতে চলে গেছে দেখতে পাচ্ছি। নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? এটা একটা লজ্জার ব্যাপার, জানো, লজ্জার ব্যাপার। কারণ আরজিকর ইনসিডেন্টটা যখন হলো, হুম। এটা নৃশংস ব্যাপার ছিল। ওটা যখন একটা হসপিটালের ভেতরে একজন কর্মরত মহিলা অবস্থায়। ডক্টরকে ওরকম ভাবে করা, তো মানে বলতেই মানে একটা কিরকম কাটা মিছিল করে। সেটা তো একটা দিকে নৃশংস একটা ব্যাপার, খারাপ অ্যাজ ইট ইজ। তো তার উপর আমি এখনো বুঝে উঠতে পারছি না কেন একটা সরকার এটাকে একটা কভার আপ করার চেষ্টা করলো। দেখো খারাপ জিনিস হয় সমাজে, হুম। আমি বলছি না যে একটা সরকার সব জিনিসটা মনিটর করতে পারে, কিন্তু কভার আপটা তো তুমি কি যারা কালপ্রিট তাদের শাস্তি দেওয়া হবে না, বা অন্য ডাইভার্ট করে দেবে, এই ধরনের এভিডেন্সটা ধ্বংস করে দেবে যাতে আর মানে কোনো অ্যাকচুয়াল প্রোব হতে পারে না, ভালোভাবে একটা ইনভেস্টিগেশন হতে পারে না। এই যে মানসিকতাটা যে ওরা আমার দলের লোক ছিল তাই জন্য ওরা যা করে তাই সাতক্ষণ কোর্টে কোটি কোটি টাকার যে সাতক্ষণ মাপ, ইয়েস। সেইটাই হচ্ছে যে আমার দলে আমাদের যেটা দলীয় ব্যাপার হয়ে গেছে, তারা যা ইচ্ছে করতে পারে। তারপর ওই দুর্গাপুরে একটা বললো যে সন্ধ্যাবেলা বেরোনো উচিত না মেয়েদের। আমরা আজকালে বলতাম হ্যাঁ। যে দিল্লিতে মহিলাদের বাসে বা অন্য ধরনের পাবলিক ট্রান্সপোর্টে মহিলারা একদম সুরক্ষিত না। বেইজ্জতি হয়। হ্যাঁ হতো, খুব মানে ইটস ভেরি ট্রু। তখন আমাদের কিন্তু কলকাতা অনেক 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 মানে আমরা বলতাম যে দেখো বড় ব্যাপার হ্যাঁ। থাকতে যতই থাকুক তাহলেও মহিলাদের একটা সম্মান, একটা এলিমেন্টারি একটা বেসিক সম্মান করা হতো। কোথা থেকে চলে গেল এটা, কেন চলে গেল? আজকে
অ্যাভারেজ একজন মহিলা বলে যে আমরা রাত্রিবেলা যেতে একটু মানে অনেক ধরনের প্রিকশন নিয়ে হুম। যায়, ভয় পায়, ভয় পায় একটু মানে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা বেরোতে নয়। কেন এখন প্রশ্নটা হচ্ছে সেটা কি আমাদের আমাদের ওই রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত যাতে মানুষ মহিলারা সুরক্ষিত থাকতে পারে? প্রথমেই আসবে যে পুলিশের কর্ম। পুলিশের কথা, এখন পুলিশ যদি এখন পুলিশের প্রায়োরিটিটা কি? পুলিশের প্রায়োরিটি হচ্ছে ক্রাইম প্রিভেনশন যদি হয় তাহলে এটা একটা খুব বড় পদক্ষেপ, মানে তাদের প্রায়োরিটিটা এটা হতে হবে। পুলিশের যদি প্রায়োরিটি হয়ে যায় তাহলে তাদের মেন কর্তব্য হয়ে যায় অন্য কিছু, তোলাবাজি কভার করা, এই করা, তারাও একটা অংশ নেবে সেই সব করা, সেটাই যদি ওদের পুলিশ করাপশন চিরকালই ছিল। ওই সবাই জানতো ওই যে নো এন্ট্রির ভেতর দিয়ে গাড়ি যেত বা তার মধ্যে 10টা টাকা দিয়ে দাও, ওই ওই লেভেলে ছিল। কিন্তু এখন পুলিশের সিট দ্বারা গিফট করতে হচ্ছে। অনেক কিছুই হয়ে গেছে এখন। তুমি আমি গতকাল একটা জায়গায় গেছিলাম, তখন ওরা বলছিল যে দেখো এখানে টোলাটা ফিক্সড 100 টাকা পার স্কোয়ার ফুট। হ্যাঁ, মানে মানে ফিক্সড আছে এটা, মানে সাউথ ক্যালকাটার একটা বড় জায়গা। এই কাউন্সিলরকে এত দিতে হয়, কে দিতে হয়, মানে ইটস জাস্ট আ ফিক্সড রেট, নিউ নর্মাল। অলিখিত ভাবে হ্যাঁ, ইট ইজ দ্য নিউ নর্মাল, আমি সেটাই বলছি। তবে এখন আমরা যদি সবকিছুই মেনে নিই তাহলে এটাও মেনে নেবো যে ঠিক আছে এই ধরনের সন্ধ্যেবেলা মহিলাদের বেরোনো উচিত না। কারণ যখনই এক ধরনের তালিবানের উল্টো, ওরা যখনই রাজনৈতিক কোনো কর্মী জড়িত থাকবে তখনই পুলিশ সেখানে কোনো কাজ করবে। কাজ করবে না, সেটাই তো হয়ে গেছে এখন। যে কি দেখো রাজনীতিতে যে কোনো দলেই অনেক রকম জঘন্য লোক চায়। হুম। আমাকে একবার কংগ্রেসের বরিষ্ঠ নেতা অতুল্য ঘোষ আমাকে একবার বলেছিল যে দেখো, তখন আমি মানে কত 23-24 বছর বয়সে, উনি মানে প্রায় বৃদ্ধ, মানে ওনার প্রয়াত হবার 1-2 বছর আগের কথা বলছি। তখন বললেন দেখো সব দলকে, সব দলেরই লিঠেল লাগতো, কিন্তু লিঠেলকে তুমি যদি বসবার ঘরে আসতে দাও না তাহলে বড় সমস্যা হয়ে যায়। তো সেটাই হয়ে গেছে এখন। যাদের একটা আনফর্চুনেট পার্ট অফ দ্য পলিটিক্যাল থিং, তাদের যদি তুমি এখন মেইন স্ট্রিমে ঢুকিয়ে দাও, এটাই হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে। আর আমি বলছি যে এগুলো আচ্ছা, আমি আরেক ছোট্ট কথা নিয়ে বলতে চাই, এই কালচারাল ডিক্লাইন নিয়ে ব্যাপারে। সিনেমা নিয়ে দেখো, এককালে আমরা খুব গর্ব করতাম যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা যখন যুগে আমরা তুলতাম, তো ভালো, সত্যিই ভালো সিনেমা বানাতাম। এবং বাঙালি তো বলিউড প্রায় তৈরি করেছে বলতে। হ্যাঁ, তারা তো একটা বড় অংশ, মানে বলিউডের গ্রোথে। এখন তুমি দেখো তেলেগু ভাষী আর বাংলা ভাষী মোটামুটি এক লেভেল, মানে নিউমেরিক্যালি দেখতে গেলে, সংখ্যার দিক থেকে দেখতে গেলে। তেলেগু একটা ফিল্ম যখন সাকসিড করে বক্স অফিসে, তখন কত 300 কোটি, 400 কোটি, 500 কোটি, মানে বাড়ছে তো বাড়ছে এভরি ইয়ার। মানে কেউ কেউ বলছে কদিন পরে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি উইল ওভারটেক তামিল, তারপরে মাইট ওভারটেক বলিউড অলসো। ধরে না, বাদ দিয়ে যে তুমি এখানে আমাদের কি 4 কোটি টাকা বক্স অফিস সাকসেস, আর তুমি টলিউডের লোকজনকে কথা বল তাদের সঙ্গে বললে তো পুরো মাফিয়া। এরকম শোনা গেছে যে তারা বলে, বিশেষ দলের সাথে না থাকলে আমি তো আর জানি না তো ওই টলিউডে কি হয় না হয়, ওই জগৎ থেকে আমি একটু দূরেই থাকি, কিন্তু তারা যা বলে পুরোটা মাফিয়া। তো এখন সব ক্ষেত্রে তুমি দেখো সবকিছুতেই যদি এই ধরনের ওভার পলিটিসাইজেশন যেটা হয়েছে, আমাদের এখন একটা রাজনীতিকরণ করতেই হবে জানো। তুমি যদি সমাজটাকে আবার কোনো একটা লেভেলে ফেরত পেতে চাও, ইফ ইউ হ্যাভ টু রিকভার বেঙ্গল ফর ইটসেলফ, তাহলে ডিপলিটিসাইজেশন ইজ আ মাস্ট। এটা সব দল থেকেই আমি বলছি, কোনো কোনো ক্ষেত্রে থেকে পলিটিক্স থেকে মানে দলীয় রাজনীতি কিছু হাঁটতেই হবে, সেটা হচ্ছে না। এই বাম এটা আরম্ভ করেছিল,
কিন্তু এরাও এটাকে নিয়ে একদিকে এক তুঙ্গে তুলে নিয়ে গেছে। আপনি তো বাম জামানাটা দেখেছিলেন, সেখানে থেকে এখন তো আরো বেশি হয়েছে বলে মনে হয়। কোনটা? সরি। সবকিছু পলিটিসাইজেশন অফ পলিটিসাইজেশন এভরিথিং, এডুকেশন তো হয়ে গেছে, এদিকে ক্রাইম, পলিটিসাইজেশন অফ ক্রাইম হয়ে গেছে। আহ মানে একটা সামান্য চাকরি, শিক্ষকের চাকরি করতে গেলেও কি ঘুষ দিয়ে ছাড়া উপায় নেই। এটা এটা একটা মানে তুমি ভাবতে পারো যে যে তোমাকে পড়াচ্ছে Exactly. সে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। সমাজ গড়ার কারিগর একদম বেসিক থেকে যাকে বড় করছে। এটা যে এটা কত বড় মানে একটা কি বলবো পাপ। আর এই পাপটা আমরা রাজনীতিক একটা সরকার চুপ করে একদম যেন কিছুই হয়নি। খারাপ লাগে একটা ওই স্তূপাকৃতি টাকার মানে পাহাড়, আর কিছু বলছি না, তাহলে ওইটুকুই বলছি যে কিন্তু তারপরে তুমি এটাকে বলছো যে এটাও নিউ নর্মাল, মানে ক্যাশ ফর কোয়েশ্চেন হচ্ছে। মানে সেই হীরক রাজার দেশে যেমন দেখেছিলাম যে যত শিক্ষিত তো এরা বেশি বিরোধিতা করবে, সেরকম জন্য কি শিক্ষাটাকে আগে ধ্বংস করা। শিক্ষাটাকে তো টোটালি ধ্বংস করে দিয়েছে। শিক্ষা লোকে এখন এখানে আচ্ছা তুমি দেখো পুরো যে সরকারি এডুকেশন যেটা সিস্টেম সেটা তো পুরো ধ্বংস হয়ে গেছে। এখন প্রায় 5,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। এখন একটা প্যারালাল, একটা হচ্ছে লোকে স্কুলে যায়, আরেকটা হচ্ছে প্রাইভেট টিউশন। ওই প্রাইভেট টিউশন না থাকলে তো আরো কোনো শিক্ষা হতো না। কিন্তু প্রাইভেট টিউশন অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওটা মানে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটিটার জন্যই তো প্রাইভেট টিউশন লোকে করতে হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে গেছে ওটা এখন। তাছাড়া তো আর কোনো উপায় নেই লোকেদের। তার মানে তো একটা একটা পরিবারের উপর, সাধারণ পরিবারের উপর কতটা চাপ তুমি দেখো, প্রেশার কতটা আছে। আর এতে কি হচ্ছে, বাঙালিরা সব জিনিসে পিছিয়ে পড়ছে। মানে যেখানে আজকে তুমি দেখো আইএএস এ প্রায় বাঙালি নেই, একজন প্রবাসী বাঙালি আছে, সব বিহার থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে, যে থেকে আন্ধ্রা থেকে, ম্যাক্সিমামই বিহার। হ্যাঁ বিহার, বিহার চিরকালই ছিল, উড়িষ্যা এখন একটা বড় অংশ, আমরা প্রায় নেই বললে চলে। আমরা নেই। হুম। তো এটার কারণ কি, আমরা সব জায়গায় পিছিয়ে পড়ছি কেন, আমাদের স্ট্যান্ডার্ড গুলো পড়ছে, শিক্ষা ব্যবস্থাটা যেমন ভাবে ধ্বংস হচ্ছে আমরা কোনোভাবে ওটাকে মেকআপ করার চেষ্টা করছি, কিন্তু সম্ভব না। যদি মানে পুরো পরিবেশটা একদম বিশুদ্ধ হয়ে যায়। এই যে ক্লাস 12 হলে ট্যাব দেওয়া হচ্ছে, সে দিতে পারে, তুমি দিতে পারো ওগুলোতে, কিন্তু ওগুলো তো কসমেটিক জিনিস। তোমার আসল বাচ্চাদেরকে দেখানো হচ্ছে না যে এদিকেই যাও। তোমার আসল কথাটা হচ্ছে তোমার বেসিক এডুকেশনটা ঠিক আছে কিনা, তারপরে তুমি যত ইচ্ছে কম্পিউটার দাও, ট্যাব দাও, এই দাও, ওই দাও, সবকিছু দিয়ে দিতে পারো, সহায়তা করতে পারো, কিন্তু বেসিক ফাউন্ডেশনটা তো ঠিক ফাউন্ডেশন এডুকেশন। সেটাই। আজকে আরেকটা জিনিস নিয়ে প্রশ্ন করবো আপনাকে, এই যে এসআইআর নিয়ে এতদিন তরজা চললো, এসআইআর কিন্তু আরো অনেকগুলো রাজ্যে হয়েছে, সেখানে এরকম কোনো কিছু হয়। তো আপনার কি মনে হয় যে এসআইআর হওয়ার পরে এটা নির্বাচনে কোনো বিশেষ প্রভাব ফেলবে? দেখা যাক পড়বে কিনা। এখন তুমি যদি সংখ্যার দিক থেকে দেখো, একটা বড় অংশ সব কেন্দ্র থেকে, বিধানসভা কেন্দ্র থেকে সব একটা বড় অংশ একটা চলে গেছে। তাছাড়া যেটা হয়েছে যে অনেক মানুষ যারা হয়তো ভোট দেবার অধিকার তাদের ছিল না, কি কারণে ছিল না সেটা আমি মানে আমরা চর্চা করতে পারি, কিন্তু হয়তো নাগরিকতাটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল হয়তো, তাদের বেশ বড় অংশ কেটে দেওয়া হয়েছে। তো এখন এটা তো একটা কিছু তো প্রভাব পড়বেই, আমি বলছি কতটা পড়বে কতটা পড়বে না জানি না, এখন বলা যায় না। কিন্তু আরেকটা জিনিস যে ভুতুরে ভোটার যেটা আমরা বলতাম, মৃত ভোটার, মৃত ভোটারটা যারা বিকেল 4টে থেকে 5টায় গিয়ে ভোট দিয়ে আসে, সেইটা বন্ধ হয়ে গেছে। তো এখন তাহলে নির্বাচনটা একটা লেভেল প্লেইং ফিল্ড মতো হতে পারে, এখনো বলছি না যে হবে, কিন্তু এটা একটা ওভারডিউ মেশার ছিল, সারা ভারতবর্ষেই হয়েছে, খালি চেঁচামেচি হচ্ছে পশ্চিমবঙ্গে, বিবাদ খাওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, তাই লোকে ভাবে যে এটা তোমার হ্যাঁ ক্যা, পশ্চিমবঙ্গের কি ব্যাপারটা কি, মানে সবকিছুতেই কি উল্টা, সবকিছুই তুমি কন্ট্রারিয়ান হতে হতে কোথায় যাবে। পশ্চিমবঙ্গে তো প্রচুর ফ্রিবিজ দেওয়া হয়,
কিন্তু সে সব জায়গায় কেন্দ্রীয় দেয়, টু বি কেন্দ্রীয় ফেয়ার সব জায়গায় দেয়। হ্যাঁ, কিন্তু কেন্দ্রীয় যে প্রকল্পগুলো প্রধানমন্ত্রী যেগুলো কিছুদিন আগেই ব্রিগেড এসে উনি বললেন যে আমার সূর্য ঘর প্রকল্প বা এরকম কিষাণ সম্মান নিধি, এইগুলো পৌঁছায় না কেন পশ্চিমবঙ্গে? এটা একটা ছোট মনের ব্যাপার, যে আমরা সবকিছু কন্ট্রোল করব। মানে কেন্দ্র সরকার কেন, কেন্দ্র সরকারের কোনো স্থান নেই পশ্চিমবঙ্গে, এই যে মানসিকতাটা। তুমি কেন্দ্র থেকে নাও, তাও আমাদেরই টাকা, ভারতবর্ষেরই সম্পদ, মানুষের উন্নয়নে মানুষ সেটাকে সেটাকে নিয়ে যদি তুমি উন্নয়ন করতে পারো। উড়িষ্যা রাখো না, নবীন পটনায়ক ছিল একদিন, নবীন পটনায়ক খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল, নবীন পটনায়ক বিজেপি ছিল না, হুম। কিন্তু ওর একটা জিনিস ছিল, ও যতটা পারতো তার রাজ্যের জন্য পুরোটা আদায় করে নিত। চন্দ্রবাবু নাইডু সেরকমই আদায় করে নিত। আগে আগে তুমি যদি ইতিহাসটা দেখো, ডক্টর বিধান রায় অনেক কিছু আদায় করে নিত, অনেক কিছু পারেননি কিন্তু অনেক কিছুই পারে জোর করে আদায় করে নিত। কিন্তু এই যে ফ্লেক্সে বড় বড় করে দেওয়া আছে একের পাশে এতগুলো শূন্য, এতগুলো টাকা দেয়নি কেন্দ্র, এই জিনিসটা কতটা হিসেব প্রভাব আছে? যদি তুমি না রাখো, তুমি ধরো আয়ুষ্মান ভারত, হুম। আরে মানুষেরা, পশ্চিমবঙ্গের মানুষ সব মানে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, তাদের দরকার ওই ধরনের হেলথ বেনিফিটস। সে মানে উড়িষ্যাতে থাকুক কি ছত্তিশগড়ে থাকুক কি গুড়গাঁওয়ে থাকুক, তাদের এটা একটা সুবিধে হতো। হুম। তোমার এই স্বাস্থ্য সাথীটা কেউ মানে না, পশ্চিমবঙ্গেই মানে না, বাইরে তো ইটস নট রেকগনাইজড। তো তুমি এটা দিতে তোমার কেন এত, কি হয়ে যেত? নরেন্দ্র মোদীকে যদি বলতো হ্যাঁ মোদীজি ने बनाया, কি হতো তোমার? যেটুকুনি শুনেছি যে আয়ুষ্মান ভারত কিন্তু, যেমন আমরা অনেকে দেখি যে কিছু হলেই এখন আমাদের এখানে তো কিছু হয় না, এত এক্সপেন্সিভ ফার্স্ট অফ অল প্রাইভেট যে হসপিটালগুলো, আর দ্বিতীয় হচ্ছে যে অ্যাফোর্ড করা যায় না একদম, আরেকটা তো সরকারি হাসপাতালে তো কোনো জায়গায় পাওয়া যায় জায়গা নেই। তো এই যে মানুষগুলো বেশিরভাগ, আমি পাশের বাড়ি দেখি, আশেপাশে সব লোকজনকে দেখি, কিছু একটা যদি সিরিয়াস কিছু হয় তারা সাউথ চলে যাচ্ছে। তো আমি যেটুকুনি শুনেছি যে আয়ুষ্মান ভারত কিন্তু সাউথেও বা পুরো ইন্ডিয়াতে একদম অ্যাকসেপ্টেবল, কিন্তু আমাদেরকে কিছুতেই সেই লাভ বেনিফিটটা আমরা নিতে পারলাম। দেখতে পাচ্ছি না। এটা দেখো, এটা কি কি ধরনের এটা কি ধরনের রাজনীতি এটা? তুমি একজন মানুষকে তুমি ডিপ্রাইভ করে কি তোমার লাভ হল? আমি বুঝতে পারি না এটা কি ধরনের মানসিকতা, কত বড়, মানে এটা ছোট মনের কতটা উদাহরণ। আর আমরা পশ্চিমবঙ্গে এখন এই ধরনেরই হয়ে গেছি, সবকিছুতেই না 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 না, সবকিছুই না বলতে বলতে না এমন হয়ে গেছে, লোকেরা একেবারে হয়ে গেছে, ধুৎ, কিছু হলেই একটা আবার কিছু গন্ডগোল করবে, এই ধরনের একটা ইমপ্রেশন যদি এসে যায়, খুবই খারাপ। তো এই সামনে তো নির্বাচন ঘোষণা হয়ে গেছে। তো আপনার মনে হয় কি যে পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ, তাদের কি, কি দেখে এই ভোটটা দেওয়ার সময় কি, কি মাথায় রেখে ভোটটা দেওয়া উচিত? দেখো, শিক্ষিত বাঙালি আমি মনে করি এবার এই ইলেকশনে তারা নিজেদের মন ঠিক করে নিয়েছে। শিক্ষিত বাঙালি, তারা জানে তারা নিজেদের নিজেদের ভবিষ্যৎ, তাদের সামনের প্রজন্মের ভবিষ্যৎ আর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা নিয়ে ভোট দিচ্ছে। তারা একদম এটা নিয়ে সচেতন। তারা তারপরে কাকে ভোট দিল সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু যে ইস্যুটা, যে বিষয়গুলো নিয়ে এই ইলেকশনটা লড়া হচ্ছে, সেটা সেটা নিয়ে তারা একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার। সবাই ওয়াকিবহাল সবাই করছে। সবাই ওয়াকিবহাল এটা নিয়ে। এখন দুটো জিনিস দেখতে হবে, তারা ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে নিজেদের মতামতটা প্রকাশ করবে কিনা, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, তারা ভোটে ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবে কিনা। একটা টেন্ডেন্সি আছে মধ্যবিত্ত বাঙালিদের পার্টিকুলারলি, যেখানে 80% অ্যাভারেজ ভোট হয় বা মধ্যবিত্তদের ভোট হয় 40%। তো সেটাকে যদি তারা যদি, তারপরে তারা বলবে যে না গো, আমরা তো কোনো প্রভাবিত করতে আমাদের তো ভোট দিয়ে কি হবে? ভোট ভোট দিয়ে কি হবে, আমাদের তো কি কোনো লাভ নেই, আমাদের আমাদের মতামত কেউ জানতে চায় না। তোমরা নিজেরা মতামতটা দাও তো আগে, তারপরে দেখা যাবে। আমি মনে করছি এবার আমাদের একটা বড় কর্তব্য সবাইকারই, যে গেট দ্য ভোট আউট, মানে লোককে যেন যেমনি করে হয় ভোট দিতে মোটিভেট করো।
ছুটি নিয়ে যেন বেরিয়ে না পড়ে। ছুটি তো এমনিই হয়, সেটা তো ছুটি তো এমনিই হয়, সেদিনটা তো হুম। ছুটি, তার ওই জন্যই অনেকে বেরিয়ে মানে বেড়াতে চলে যায়, এরকমই আমরা শুনেছি। সেই উইকেন্ডে হলে ওটাই সমস্যা হয়। আমি যা দেখছি এখন এখানে এবার থার্সডেতে মানে বৃহস্পতিবারের ঠিক আছে, তাই হয়তো সেটা না হতেও পারে। আহ, তো ওইটা একটা লোক যে এই উন্নাসিকতাটা কাটিয়ে উঠতে হবে। সেটা একটা মানে এই ধরনের অ্যাপাথিটা মানে একদম ফেটালিজম, যে কি হবে কি হবে আমাদের মানে কেউ তো আমাদের তো কেউ কিছু শোনে না, আমরা কিছু আমাদের আমরা একদম ইররেলেভেন্ট হয়ে গেছি সারা এতে, সেই ধরনের একটা হতাশ হতাশ মনোভাব, সেটা থেকে বেরোতে হবে আর ভয়টা কাটাতে হবে। মুখে বলো না কি তুমি ফিল করছো, যেটা বলো তুমি কাদের চুপচাপ। আমি জানি একটা মানে কোনো একজন একটা কিছু একটা ফ্ল্যাগ হাতে করে দিলে কি করছো তুমি নিজেকে, এই যে ভয়টা, এটা যে ভীষণ একটা ভয়। কারণ রয়েছে, মানে প্রতিটা নির্বাচনে আমি জানি আমার আমারও কোনো নির্বাচন নেই যেখানে কোনো রক্তপাত হয়। আমার আমার ছেলেকে অনেকে বলেছে যে আত্মীয় স্বজন, আমার ছেলে দিল্লিতে দাঁড়াতে প্র্যাকটিস করে সুপ্রিম কোর্টে, তো ওকে অনেক বলেছে তোমার বাবা একদম মানে এসব করছে, এগুলো একটু বারণ করো করতে, জানি না কি হয়ে যাবে এসব আজকালকার খারাপ দিন তো খারাপ। এই এখন ঠিক আছে, আমি এখন ঝুঁকি নিয়ে এটা করছি, সক্রিয় রাজনীতিতে আছি অনেক দিন ধরে, তো চলো দেখা যাক। কিন্তু আমি মনে করি যে আমি আমার মতামতটা সবাইকার উপর চাপাতে চাই না, কিন্তু আমি মনে করি লোকেরা সচেতন হোক, তারা জানে এটা কিসের নির্বাচন, তারা জানে এটা তাদের ভবিষ্যতের নির্বাচন, একটা সরকার কে আসছে সরকার বদলের না, ইটস মোর দেন দ্যাট, ইটস দ্য ফিউচার অফ দ্য স্টেট, দ্য ফিউচার অফ দ্য পিপল, ফিউচার তোমাদের নিজেদের ফিউচার, সেটার আশা করি, আই হোপ যে তাদের দায়িত্ব, তারা দায়িত্ব নিয়েই ভোট দেবেন, তারা দায়িত্ব নিয়েই নেক্সট কদিন তাদের মতামতটা প্রকাশ করবে, দেখা যাক কি হয়। আমি আই এম নেভার, আই এম নট এ ডিফিটেস্ট, আমি মনে করি যে আলটিমেটলি ইট অল ওয়ার্ক আউট। আর কত নামতে পারি বলো, সেটা মানে পাতালে পাতালে মানে আর কত আর খারাপ কত হতে নামতে পারে। পারি। তা আপনি কতটা মানে পজিটিভ যে এবারে পরিবর্তন হচ্ছেই? আমি আশা করছি যা ইন্ডিকেশন যা মনে হচ্ছে লোকেদের মধ্যে একটা যে পরিবেশটা মনে হচ্ছে, লোকেদের ফিসফিস করে কথা বলাটাও যেটা যেটা দেখছি, তারা যদি সাহস নিয়ে ভোটটা দেয় আর নিজেদের মধ্যেই একটু কথাবার্তা বলে, ফিসফিস করেই কথা বলুক, হুইসপার ক্যাম্পেন। whisper campaign, ultimately that will prevail. I think good sense will prevail because এতদিন মানে একজন বলতো না that there is a appeal of bad ideas. I think আমরা একটা স্যাচুরেশন পয়েন্টে এসে গেছি, অনেক খারাপ। এখনো কি লেসার ইভিল বলবে বামেরা? আমি ওদের ওনাদের ওনারা অনেক ধরনের যুক্তি দেয় সবকিছুতেই, একটা ইন্টেলেকচুয়াল যুক্তি, এই যত নিজেদের মানে ইররেলেভেন্স হয়ে যাচ্ছে না, তাই জন্য ওনাদের মানে এখন মানে কোথা থেকে কোথায় নেমে গেছে, ওরা চিন্তা করুক, নিজেরাই চিন্তা করুক কেন ওয়াই আর বি সো ইররেলেভেন্ট, সেটাতেই হয়তো ওরা বুঝতে পারবে ওদের কোনটা লেসার ইভেল, কেন লেসার ইভেল, সেই সব কথাগুলো। অনেক ধন্যবাদ দাদা, আজকে আপনি অনেক সময় দিলেন আমাদেরকে। থ্যাংক ইউ। আরো অনেক হটস্পট অনেক ধন্যবাদ। পর্বে আপনাকে ডাকবো। থ্যাংক ইউ।